Good morning students, good morning everyone. আমি স্বাগত স্যার। আজকে আমরা এমসিকিউ পার্ট, আজকে সেশন তাই এমসিকিউ নিই। লাস্ট যে ক্লাস ছিল তাতে একটি হোমওয়ার্ক দেওয়া ছিল, সবাই এটা নোটিস করেছো নিশ্চয়ই। হোমওয়ার্কের অ্যান্সার: কোনটি শিক্ষার বিশেষধর্মী কাজের অন্তর্ভুক্ত নয়? জ্ঞান অর্জন, বৃত্তিমূলক পরিচিতি, নৈতিক মূল্যবোধের জাগরণ, পরিবেশের সঙ্গে সংগতি বিধান। তো অবশ্যই এটা পরিবেশের সঙ্গে সংগতি বিধান, এটা কোনো বিশেষধর্মী কাজের সঙ্গে সংগতি অন্তর্ভুক্ত নয়। আর বাকিগুলো জ্ঞান অর্জন, বৃত্তিমূলক পরিচিতি, নৈতিক মূল্যবোধের জাগরণ, এগুলো হচ্ছে শিক্ষার বিশেষধর্মী কাজ এবং বিভিন্ন ধরনের বিষয়গুলোর সঙ্গে অন্তর্ভুক্ত। কিন্তু স্পেশালি যে স্পেশাল ওয়ার্ক, যে বিশেষধর্মী অ্যাক্টিভিটিজ বা ওয়ার্কের মধ্যে যে কাজের মধ্যে সেটা নয়। সংগতি বিধান, এডুকেশন মিনস অ্যাডজাস্টমেন্ট, এটা একটা প্রসেস, কোনো কাজের সঙ্গে অন্তর্ভুক্ত নয়। শিক্ষা অর্জন করতে গেলেই এই বিশেষধর্মী কাজটাকে সবাইকে নিতে হবে। তো এই ছিল লাস্ট কোশ্চেনের হোমওয়ার্ক কোশ্চেনের অ্যান্সার। চলো নেক্সট ক্লাস একদম স্কুলস অফ ফিলোসফি নিয়ে আমরা আস্তিক দর্শন, নাস্তিক দর্শন, এগুলো নিয়ে একটা বিস্তারিত ক্লাস নিয়েছিলাম এবং সুন্দর একটা নোটসও প্রেজেন্ট করেছিলাম, টেলিগ্রামে সবাই পেয়েছে। তো সেই ক্লাসের মধ্যে থেকে কিছু এমসিকিউ কোশ্চেন আজকের আলোচনা করব। তো যারা এই ক্লাস নতুন জয়েন করেছো তাদের বারবার বলছি, তারা এই ক্লাসটাকে অবশ্যই, যারা নতুন এসেছে আমার এই চ্যানেলে, স্বাগতস এডুকেয়ার স্বাগতস এডুকেয়ার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেল স্বাগতস এডুকেয়ার, এটাতে অবশ্যই জয়েন করে নেবে। স্বাগতস এডুকেয়ার এই চ্যানেলটাতে অবশ্যই জয়েন করে নেবে এবং সাবস্ক্রাইব করবে, তাহলে টাইম টু টাইম ক্লাস পৌঁছে যাবে সকলের কাছে। আর পুরো ক্লাসের পর নোটস পেতে গেলে অবশ্যই বারবার বলি, টেলিগ্রাম চ্যানেল স্বাগতস এডুকেয়ার, সেম টেলিগ্রাম চ্যানেল স্বাগতস এডুকেয়ার, এই রয়েছে এখানে স্বাগতস এডুকেয়ার, এখানে পুরো নোটসটাই পেয়ে যাবে। স্বাগতস এডুকেয়ার থেকে পুরো নোটস অ্যাভেলেবেল হবে, পুরো ক্লাসের পর নোটসগুলো ওখানে আপলোড করা হয়। চলো আজকের সেশন সরাসরি আমরা ক্লাসের মধ্যে চলে যাই। ফার্স্ট এমসিকিউ: ভাববাদী দার্শনিকগণ সব কিছু বিষয়গুলোকে কোন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেন? আইডিয়ালিজম। ভাববাদীরা মূলত কোন বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন? তোমাদের কি মনে হয়? চারটি অপশান দেওয়া রয়েছে: আধ্যাত্মিকতা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, আত্মচেতনা, না উপরের সব কটাই হবে? ভাববাদীরা কোন চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়েছে মনে হয়? ভাববাদী দার্শনিকগণ সব কিছুকে কোন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেন? যারা আইডিয়ালিজম পড়েছে, আইডিয়ালিজমের একটাই মেন কিওয়ার্ডস আছে, সেই কিওয়ার্ডস জানলে সবাই বলে স্পিরিচুয়ালিজম, তাই না? খাতা পেন নিয়েছেন সবাই নোট ডাউন করো, একের দাগের অ্যান্সার কী হবে দেখো। আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল কনসেপ্ট, স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতাই হচ্ছে ভাববাদী চিন্তাধারার মূল দৃষ্টিভঙ্গি। প্রত্যেকটা দার্শনিক মতবাদের কিছু কিছু কিওয়ার্ডস আছে, যেমন আইডিয়ালিজম, ভাববাদীরা কি বলেছেন, প্রকৃতিবাদীরা কি বলেছেন, প্রয়োগবাদীরা, আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্রাগমাটিজম, এক্সিস্টেন্সিয়ালিজম, প্রত্যেকটি দার্শনিক চিন্তাভাবনার কিছু কিছু কিওয়ার্ডস আছে। তেমনি ভাববাদী দার্শনিকের কিওয়ার্ডসই হচ্ছে মূল বিষয়বস্তু, হচ্ছে আধ্যাত্মিকতা। চলো নেক্সট কোশ্চেন: প্রকৃতিবাদী বা প্রকৃতিবাদ অনুযায়ী শিশুর চাহিদা অনুযায়ী গড়ে উঠবে কোন বিষয়টা? আমরা প্রকৃতিবাদ কেন, সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি যাই বলুন না কেন, যে একটা সিস্টেম, শিক্ষার যে স্ট্রাকচার, সেই এডুকেশন স্ট্রাকচারটা চলতে গেলে সেটা মোটামুটি কোন জিনিসটার উপর ভিত্তি করে চলবে? এডুকেশন চলতে গেলে কোন বিষয়টাকে প্রাধান্য দিয়ে চলবে? পুরো শিক্ষা প্রক্রিয়াটা চলতে গেলে বেশ কতগুলো বিষয়কে আমরা, বেশ কতগুলো ফ্যাক্টর জানি, উপাদান জানি, তাই না? তো
সেই উপাদানগুলোকে ডেভেলপ করতে গেলে বা উপাদানগুলোকে ভালো কিছু করতে গেলে, মানে আরও বেশি বেটার করতে গেলে বা বর্তমানকে প্রাধান্য দিতে গেলে বা পারিপার্শ্বিক পরিবেশটা দেখতে গেলে, আমাদের প্রকৃতিবাদ দার্শনিকরা বলছেন কোন বিষয়টা, মানে একটা বাচ্চা ছেলে এসে ছোট্ট থেকে শিক্ষার আঙিনায় এলো, শিশুর এই চাহিদা অনুযায়ী তার কোন বিষয়টা ওই শিক্ষার সঙ্গে জুড়ে দেওয়া উচিত, গড়ে উঠবে তার কোনটি। আমরা সবাই জানি শিক্ষার একটি বিশেষ উপাদান, সেটি হচ্ছে পাঠ্যক্রম। পাঠ্যক্রম সবসময় চাহিদা অনুযায়ী হওয়া উচিত। এটা প্রকৃতিবাদ কেন, যে কোনো দার্শনিক মতবাদ কেন, বাস্তব জীবনে যদি একটা প্রশ্ন আসে, টেটের যদি একটা প্রশ্ন হয়, কোনো একটা চাকরির পরীক্ষা যদি প্রশ্ন আসে, তাহলে যে একটা কথা মাথায় রাখতে হবে, চাহিদা ছাড়া কারিকুলাম নট ভ্যালিড। একটা পাঠ্যক্রমকে সুন্দরভাবে গড়তে গেলে, এগোতে গেলে, পাঠ্যক্রমকে অবলম্বন করে একটা শিক্ষার্থীকে বেড়ে উঠতে গেলে তার নিজস্ব চাহিদাকে প্রাধান্য দিতে হবে, অর্থাৎ শিশুর চাহিদা অনুযায়ী পাঠ্যক্রমটা গড়ে ওঠা উচিত। তো তাই এখানে উত্তর, শিশুর চাহিদা অনুযায়ী গড়ে উঠবে পাঠ্যক্রম। নেক্সট, প্রকৃতিবাদের মতে শিশু যেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে সেটাকে কি বলে? প্রকৃতিবাদ, একটা বাচ্চা ছিল, সে একটা পরিবেশ অনুযায়ী বড় হচ্ছে, তার মানে কি, তাকে বড় হতে গেলে সময়ের সাথে সাথে সে বেড়ে উঠছে, তার চারিপাশের পরিবেশটা দেখতে হবে, তাই না? আমরা বলি না একটা কথায়, তার সে কোথা থেকে শিক্ষা লাভ করে? চারিপাশের জগৎ থেকে। সেই চারিপাশের জগৎটাকে কি বলে? সেই চারিপাশের জগৎটাকে বলে নেচার বা এনভায়রনমেন্ট, প্রকৃতি। আর এই প্রকৃতি নিয়েই গড়ে উঠবে তো সোসাইটি, সমাজ। তো প্রকৃতিবাদের চিন্তাধারা অনুযায়ী অভিজ্ঞতাগুলো অর্জন করব আমরা নেচার থেকে, প্রকৃতি থেকে। চারিপাশে যে এনভায়রনমেন্ট রয়েছে সেই এনভায়রনমেন্ট থেকেই আমরা অভিজ্ঞতা অর্জন করব। তাই উত্তর হচ্ছে প্রকৃতি। উত্তর হচ্ছে প্রকৃতি। নেক্সট, ভাববাদের মতে যা কিছু সত্য হিসেবে গ্রহণযোগ্য তার সৃষ্টি হয় তার সৃষ্টি হয় কোথা থেকে? ভাববাদীরা বলেছেন যা কিছু সত্য তার সৃষ্টি হয় কোথা থেকে? ঈশ্বরের দ্বারা, প্রকৃতির দ্বারা, ব্যক্তির মনের দ্বারা, জড় বস্তুর দ্বারা। গড, ঈশ্বর ছাড়া, গড ইজ দ্য মেন সোর্স। ভাববাদীরা বলছে মূল যে সোর্সটা, মানে জীবনের বাঁচার যে উৎস, সেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে ঈশ্বর। গড ছাড়া নট পসিবল। ভাববাদীরা সব স্পিরিচুয়াল কনসেপ্টে বিশ্বাস করে। প্রকৃতির থেকে তারা সব কিছুটাকে অর্জন করে না, তারা অর্জন করে স্পিরিচুয়াল কনসেপ্ট থেকে, মাইন্ড থেকে, মন থেকে, আধ্যাত্মিক জগতের এই চিন্তাভাবনা থেকেই তারা সব কিছুকে গ্রহণ করার চেষ্টা করেছে। তাই ভাববাদীদের মধ্যে যা কিছু সত্য হিসেবে গ্রহণযোগ্য তার সৃষ্টি হয় ঈশ্বরের দ্বারা। প্রথম কোন দেশে প্রয়োগবাদের প্রবর্তন হয়? নেচারালিজমের একটা নিশ্চয়ই কিওয়ার্ডস আছে, সবাই নিশ্চয়ই জানে। ভাববাদের তাহলে কিওয়ার্ডস কি? এক্ষুনি বললাম। ভাববাদের কিওয়ার্ডস হচ্ছে স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতা। প্রকৃতিবাদের কি? প্রকৃতি, নেচার। আর প্রয়োগবাদের চিন্তাধারা অনুযায়ী কি? চেঞ্জেবল কনসেপ্ট, পরিবর্তন, কোনো ফিক্সড ভ্যালু নেই, ভ্যালু সবসময় চেঞ্জ করবে। তারা ঈশ্বরকে বিশ্বাস করে না, এইরকম চিন্তাধারা। তো প্রথম কোন দেশে? আমরা সবাই জানি এটা আমেরিকাতে, মানে একদম প্রাসঙ্গিক। তারা একদম আপ টু ডেট সব কিছু চিন্তাভাবনা করেন, মানে এখন সব দেশে করা শুরু করেছে, কিন্তু প্রথম সূত্রপাত হয় প্রয়োগবাদের আমেরিকাতে। নেক্সট, রুশোর চিন্তাভাবনা অনুযায়ী একটি শিশুকে কত বছর বয়স পর্যন্ত পুঁথিগত জ্ঞান দেওয়া যাবে না? আগে বলো, রুশোকে আমরা কি নামে চিনি? রুশোর আর কি পরিচয় রয়েছে? আমরা বলি শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছেন রুশো। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কে? আমরা সবাই বলি শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছেন রুশো। তো সেই রুশো বলেছেন এই যে বাইরের যে জগতের, মানে প্রকৃতির মধ্যে শিক্ষা করতে হবে, এটা হচ্ছে তার চিন্তাভাবনার মূল। মানে একটা সাদা কাগজ থাকে একটা প্রত্যেকটা শিক্ষার্থীর মন, এই সমাজই তাকে কলুষিত করে, বিভিন্ন রকম আজে বাজে বিষয়গুলোকে লিখে দিতে পারে তার মনের মধ্যে।
ভালো জিনিস যেমন লেখে তেমনি খারাপ বিষয়গুলোও লিখে দিতে পারে আর কি। রুশোর চিন্তাধারা অনুযায়ী তাই প্রকৃতি থেকে যেটা অর্জন করবে সেটা পারফেক্ট টু দ্য পয়েন্ট, নেচার হচ্ছে মেন। তো রুশো হচ্ছে প্রকৃতিবাদী দার্শনিক, একদম মানে কি বলতে পারি কঠোর প্রকৃতিবাদী দার্শনিক, একদম দৃঢ় বিশ্বাসী প্রকৃতিবাদী। রুশোর চিন্তাভাবনা অনুযায়ী একটি শিশুকে কত বছর পর্যন্ত পুঁথিগত জ্ঞান দেওয়া যাবে না। আমরা রুশোর এমিল গ্রন্থ দেখেছি, সেখানে এমিল নামক শিশুটিকে 12 বছর বয়সে পড়ার এই যে মানে পুঁথিগত জ্ঞান অর্জন করার কথা বলা হয়েছে। অর্থাৎ রুশোর চিন্তাভাবনা অনুযায়ী 12 বছর বয়সের পর মানে তাকে পুঁথিগত জ্ঞান দিতে হবে, তার আগে না। সে নিজের থেকেই শিখবে, সমাজে ঘাত প্রতিঘাতের মধ্য থেকে শিখবে, সমাজে হাঁটতে গিয়ে রাস্তায় চলতে গিয়ে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা কাটিয়ে কাটিয়ে সে যখন বুঝতে পারবে যে এটা এইভাবে করা উচিত, ওইটা ওভাবে করা উচিত, এটা হচ্ছে পারফেক্ট এডুকেশান। তাই প্রকৃতি হচ্ছে আমাদের কাছে মেন। অনেক সময় না টিচার যদি বলি, প্রকৃতিও এক ধরনের টিচার, প্রকৃতিও একজন শিক্ষক, সে আমাদের বিভিন্ন রকম বিষয়গুলো শেখায়। নেক্সট প্রশ্ন, প্রয়োগবাদীদের মতে যা আত্মসংরক্ষণের সহায়ক তা অন্তর্ভুক্ত হবে কোথায়? প্রকৃতিতে, ব্যক্তির মনে, পাঠ্যক্রমে, পাঠ্যপুস্তকে। প্রয়োগবাদীরা বলেছেন যে যা আত্মসংরক্ষণের মানে আমাকে মানে বিভিন্ন রকমভাবে নিজেকে সংরক্ষণ করতে সাহায্য করবে, আত্মসংরক্ষণের সহায়ক, নিজের থেকে আমি এই সংরক্ষণ অন্তর্ভুক্ত হব, সেটা মানে প্রকৃতিবাদের মানে প্রয়োগবাদীদের মধ্যে কোথা থেকে হবে? সেটা হবে আত্মসংরক্ষণের যখন সহায়ক হব তা অন্তর্ভুক্ত হবে পাঠ্যক্রমের মধ্যে। পাঠ্যক্রমই আমাকে শেখাবে বিভিন্ন রকমভাবে বিষয়গুলোকে কীভাবে এগোবো, কোনভাবে করলে আমার ঠিক হবে। তার মানে কি এই পাঠ্যক্রমের মধ্য থেকে আমাকে এগিয়ে যেতে হবে, তাই না? তাই প্রকৃতিবাদী চিন্তাধারা অনুযায়ী প্রয়োগবাদীদের মতে আত্মসংরক্ষণের সহায়ক হবে তাহলে কোন বিষয়গুলো? আত্মসংরক্ষণের সহায়ক হবে পাঠ্যক্রম। আত্মসহায়ক অন্তর্ভুক্ত হবে পাঠ্যক্রমের মধ্যে। চলো নেক্সট হচ্ছে কি, প্রকৃতিবাদের নিয়ম মেনে কোন বিষয়ের ব্যাখ্যা দেওয়া সম্ভব? প্রকৃতি, ন্যাচারালিজম, এটা একটা খুব ভাইটাল পার্ট। আমাদের কতগুলো কিওয়ার্ড সেখানে রয়েছে, সেগুলো একটু জেনে নেওয়া খুবই জরুরি ছিল। তো সেখানে জানতে গেলে আমাদের যেগুলো হয় যে আমরা কোন বিষয়কে ব্যাখ্যা দিতে পারবো প্রকৃতিবাদের চিন্তাধারা অনুযায়ী? বিজ্ঞানকে ব্যাখ্যা দিতে পারবো, না বাংলাকে ব্যাখ্যা দিতে পারবো, না ইতিহাসকে ব্যাখ্যা দিতে পারবো, না ভূগোলকে ব্যাখ্যা দিতে পারবো, সেটা আমাকে দেখতে হবে। চলো দেখা যাক। সায়েন্টিফিক ন্যাচারালিজম বলে একটা কনসেপ্ট আছে। ন্যাচারালিজমের কতগুলো টাইপ রয়েছে সেখানে, কারণ আমরা সায়েন্টিফিক ন্যাচারালিজম কথাটা বলি, তার মানে কি প্রকৃতিবাদ সব কিছুকে একদম সায়েন্টিফিক ওয়েতে ব্যাখ্যা করে, সব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সব কিছুকে তুলে ধরে। নেক্সট প্রশ্ন, বর্তমান পাঠ্যক্রম গড়ে ওঠা উচিত মানে এখন অ্যাট এ টাইম ফিলোসফি দ্বারা, দর্শন দ্বারা, চারুকলা দ্বারা, সমাজবিদ্যা দ্বারা, মনোবিদ্যা দ্বারা। বর্তমান পাঠ্যক্রম কোন বিষয় দ্বারা গড়ে ওঠা উচিত? এটা একটা মানে অ্যাপ্লিকেশন ধরনের কোশ্চেন, একটা নিজের থেকে বলতে হবে। মনোবিদ্যা, সাইকোলজি কনসেপ্ট উইথাউট পসিবল। পাঠ্যক্রম সবসময় মনোবিদ্যাকে প্রাধান্য দেবেই। আমরা জানি দর্শনকেও প্রাধান্য দেবে, সমাজকেও প্রাধান্য দেবে, কিন্তু মনোবিদ্যার চিন্তাভাবনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তাই মনোবিদ্যার দ্বারা পাঠ্যক্রম গড়ে ওঠা উচিত। পাঠ্যক্রমের অনুভূতিমূলক বিষয়গুলি হলো অ্যাফেক্টিভ কনসেপ্ট, অনুভূতিগুলো আসবে কোথা থেকে? অনুভূতিমূলক বিষয়গুলো কোনগুলো থেকে আসে? শিল্প থেকে আসে, সঙ্গীত থেকে আসে, কাব্য থেকে আসে, মানে সবকটাই থেকে আসে, সবকটা থেকেই আসে, তাই না? পাঠ্যক্রমে অনুভূতিমূলক বিষয়গুলো সবকটা থেকেই আসে। শিল্পের কারুকার্যের মধ্য দিয়ে একটা নিজের চিন্তাভাবনা, অনুভূতি প্রকাশ পায়। গান করার ক্ষেত্রেও তাই, কাব্য, কোনো কিছু লেখার ক্ষেত্রে, কোনো কাব্য রচনার ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে যখন কেউ রচনা করছে তার মধ্যে থেকেও অনুভূতিমূলক বিষয়গুলো প্রকাশ পেয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভাববাদী দার্শনিকগণ যে মতবাদী বিশ্বাসী, ভাববাদী দার্শনিক এটা কী ওয়ার্ডস আছে বললাম। আমি যেমন ওই আস্তিক দর্শন, নাস্তিক দর্শনের যে ক্লাসটা নিয়েছি সেখানে দেখবে প্রত্যেকটা
আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন মনে রাখা সহজ টিপস যেমন বলেছি, প্রত্যেকটার মূল কিওয়ার্ডসগুলো বলেছি আর তার প্রবক্তাদের নাম বলেছি। একটা সুন্দর একটা বিষয়। কেউ ধরো নেট পরীক্ষা দেবে, কেউ ধরো সেট পরীক্ষা দেবে, কেউ ধরো স্কুল সার্ভিস দেবে, কেউ ধরো পিএসসি স্কুল মাস্টার, এই ধরনের যে চাকরির পরীক্ষাগুলো বা স্কুল কলেজে যখন কেউ কোনো এমসিকিউ প্রশ্ন অ্যাটেম্প্ট করছে, সেখানে কিন্তু এই কিওয়ার্ডসগুলো থেকে আসে। বিরাট একটা বিস্তারিত থিওরি সেটা তুলে দেওয়া হয় না, তার মূল কিওয়ার্ডসগুলোকে মনে রাখতে হয় এবং তাদের প্রবক্তাদের নাম মনে রাখতে হয়। তেমনি ভাববাদী দার্শনিকগণ যে মতবাদী বিশ্বাসী, সেটা কোনটা? আত্মশৃঙ্খলা, অন্তর্জাত শৃঙ্খলা, বহির্জাত শৃঙ্খলা, না কোনোটিই না? কোনটা তোমার মনে হচ্ছে? চলো, অন্তর্জাত শৃঙ্খলা। সবসময় ভাববাদীরা বলছেন মাইন্ড, মন থেকে আসবে। আমি যদি মনে করি শৃঙ্খলিত হব, তো আমি আমি ডিসিপ্লিনটা মেনটেন করবো। আর আমি যদি মনে করি হবে না, আমাকে জোর করে কেউ বকা দিয়ে মার দিয়ে আমাকে শৃঙ্খলিত করতে পারবে না। তাই অন্তর্জাত শৃঙ্খলার এই চিন্তাধারাতে বিশ্বাসী ভাববাদী দার্শনিকগণ। আমাদের মানসিক প্রবণতার জ্ঞানের মূল বিষয় নয়, আমাদের যে মানসিক যে মেন্টাল যে অ্যাটিটিউডগুলো রয়েছে, সেই জ্ঞানের মূল বিষয় নয় কিন্তু এগুলো। কোন দার্শনিক মতবাদ একথা বিশ্বাস করে? মেন্টাল যে অ্যাটিটিউড, সেটা জ্ঞানের মানে অ্যাকুইজিশন অফ নলেজ, জ্ঞান অর্জনের মূল বিষয় নয়। কোন দার্শনিক বলেছেন? ভাববাদ বলেছেন, প্রকৃতিবাদ বলেছেন, বস্তুবাদ, না কোনোটিই না? প্রকৃতিবাদী দার্শনিকরা এই কথা বলেছেন। আমাদের যে মানসিক প্রবণতা, সেটা কিন্তু জ্ঞানের মূল বিষয় নয়, এটা বলেছেন প্রকৃতিবাদ। তাহলে জ্ঞানের মূল বিষয় কি? এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, এই প্রকৃতি আমাকে শেখায়, যে সেটা হচ্ছে সেখান থেকে আমি জ্ঞানটা অর্জন করি। নেক্সট প্রশ্ন, প্রকৃতিবাদের সমর্থক এই এতজন বলেছি, পেইনে, রুশো, নান, কারা প্রকৃতিবাদের সমর্থন এখানে? না কে একজন বিশেষ ব্যক্তি, না সবাই? সকলেই এখানে প্রকৃতিবাদী দার্শনিকদের, এটা নাম দিয়ে জাস্ট একটা প্রশ্ন, যে সকল এই ধরনের দার্শনিকগণ, পেইনে, রুশো, নান, এরা সবাই হচ্ছেন প্রকৃতিবাদী দার্শনিক। রুশো হচ্ছেন প্রকৃতিবাদী দার্শনিককে, প্রকৃতিবাদের জনক বলা হয় রুশোকে, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় রুশোকে, আর তিনি চরম প্রকৃতিবাদে বিশ্বাসী। নেক্সট, ফ্রয়েবেলের মতে ঈশ্বর সর্বব্যাপী, তিনি পরিভূ ও স্বয়ং, এই ভাবনাকে কি বলা যায়? সব জায়গায়, এখানে ওখানে সেখানে এখানে চারিদিকে নাকি ঈশ্বর বিরাজমান। ফ্রয়েবেলের মতে ঈশ্বর হচ্ছে তাই সর্বব্যাপী, তিনি পরিভূ ও স্বয়ং, এই ভাবনাকে কি বলা হয়? মানব ধর্ম, সংবেদন ভিত্তিক বস্তুবাদ, সর্ব ঈশ্বরবাদ, কোনোটি না? দেখো এই সঙ্গে সর্বব্যাপীর সঙ্গে একটা দারুণ লিঙ্ক আছে, কিন্তু একটু দেখলেই পারা যায়, তাই না? তাই সর্ব ঈশ্বরবাদ, সর্বব্যাপী বিরাজমান, গড ইজ। আমি একদিন বলেছিলাম এই জগৎ, এই পৃথিবী, এই জগতের বাইরে আরেকটা জগৎ আছে। তার মানে দেখো, এই জগৎ, এই যে চিন্তা ভাবনা, এই বিরাট জগৎ বললাম, এই জগতের বাইরে আর একটা জগৎ আছে, মানে কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সে এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। তার মানে কি? এই জগতের বাইরে একটা জগৎ আছে। সেই জগৎটাকে আমরা বলি কি? সেই জগৎটাকে বলি মানে মহাবিশ্ব বা মহাকাশ। সেই জায়গাও নাকি ঈশ্বর বিরাজমান। তাই ঈশ্বর হচ্ছে সর্ব ঈশ্বরবাদে তারা বিশ্বাস করেন। মানব সংস্কৃতিকে মানুষের সৃজনশীল প্রতিভার মহত্ব প্রকাশ বলে উল্লেখ করেছেন কে? মানব হিউম্যান যে কালচার, তাই মানুষের সংস্কৃতিকে মনের সৃজনশীল প্রতিভার মহত্ব বলে প্রকাশ করেছেন কোন দার্শনিক মতবাদ? বস্তুভিত্তিক বস্তুবাদ, সাংস্কৃতিক ভিত্তিক বস্তুবাদ, বস্তুভিত্তিক বস্তুবাদ, অদ্বৈতবাদী বস্তুবাদ বলেছিলাম। ভেদিক নন ভেদিক বলতে গিয়ে অদ্বৈতবাদ, বিষয়ভিত্তিক বস্তুবাদ, কোনটাতে রয়েছে? চলো, সাংস্কৃতিক ভিত্তিক বস্তুবাদ, মানব সংস্কৃতিকে মনের সৃজনশীল প্রতিভার, হ্যাঁ তাই তো, আমাদের হিউম্যান কালচার, প্রত্যেক মানুষের মধ্যে যে হিউম্যান কালচার রয়েছে, আমাদের সেটা কিছুই না, সেটা আমাদের সৃজনশীল প্রতিভার প্রকাশ মাত্র, তাই না? এটাকে সমর্থন করেছেন, এই কথা উল্লেখ করেছেন সংস্কৃতিভিত্তিক বস্তুবাদ। নেক্সট প্রশ্ন, হর্নি মানব পরিবেশকে কয়টি ভাগে ভাগ করেছেন? হর্নি মানব পরিবেশকে কয়টি ভাগে ভাগ করেছেন? এইটা হর্নি মানব পরিবেশকে কয়টি ভাগে ভাগ করেছেন, এটা দেখতে হবে। দেখো, দুটো ভাগে।
3টে ভাগে, 4টে ভাগে, 5টে ভাগ? কোনটা? হর্নির মতে মানব পরিবেশ কয়টা? চলো 3টে ভাগে। হ্যাঁ, তো হর্নির মতে হিউম্যান যে নেচারগুলো মোটামুটিভাবে তিনি 3 ভাগে ভাগ করেছেন। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ল্যাক অফ ওয়ার্থ অ্যান্ড এফেকশন, আর একটা হচ্ছে ওভার প্রোটেকশন, সোশ্যাল ইন্টারাকশন, প্যারালাল কনফ্লিক্ট। এই কনসেপ্টগুলো থেকে এসেছে তার চিন্তাভাবনা। তো এর ডিটেলস আমি একদিন তোমাদের সামনে তুলে ধরব। পুরো হর্নি নিয়ে একটা ক্লাস করা যেতে পারে। হর্নির পুরো বিভিন্ন রকমভাবে চিন্তাধারাগুলোকে আমরা মানে হিউম্যান যে এনভায়রনমেন্ট রয়েছে সেই এনভায়রনমেন্টগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করতে পারি। তো হর্নি মানব পরিবেশকে মোটামুটি 3টে ভাগে ভাগ করেছেন। নেক্সট চলো, অর্ডার বা অনুশাসনকে ঘিরে গড়ে উঠেছে কোন দার্শনিক তত্ত্বের শৃঙ্খলা তত্ত্ব? অর্ডার, আদেশ, অর্ডার করব, অর্ডার বা আদেশকে বা অনুশাসনকে ঘিরে গড়ে উঠেছে কোন দার্শনিক তত্ত্বের শৃঙ্খলা তত্ত্ব? সেটা হচ্ছে ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, অস্তিত্ববাদ। বলো। হ্যাঁ, ভাববাদ। ভাববাদ সবসময় আদেশকে প্রাধান্য দিয়েছে, তাই না? অর্ডারকে প্রাধান্য দিয়েছে। অর্ডার বা অনুশাসনকে ঘুরে গড়ে উঠেছে দার্শনিক তত্ত্বের শৃঙ্খলা তত্ত্ব। ভাববাদের এই কথা বলেছেন যে আদেশ করো, সেটাকে ঘুরে দার্শনিক তত্ত্বের যে শৃঙ্খলা তত্ত্ব, সেখানে আদেশ ছাড়া সম্ভব না। নেক্সট, বস্তুবাদ কোন দার্শনিক তত্ত্বের অপর নাম? কোন দার্শনিক তত্ত্বের অপর নাম হচ্ছে বস্তুবাদ? ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, কোনোটিই না। প্রকৃতিবাদ মেটারকে মানে বস্তু ছাড়া অসম্ভব। নেচার, এই প্রকৃতি, তার মানে কি? এই প্রকৃতি কি? মেটার। চারিদিকে যে বস্তু রয়েছে, চারিদিকে যা কিছু রয়েছে, এগুলো মেটার থেকে আমরা জ্ঞান লাভ করছি, এক্সপিরিয়েন্স থেকে। তার মানে কি? বস্তু ছাড়া অসম্ভব। প্রকৃতিবাদী দার্শনিকরা তাই বলেছেন। বস্তুবাদ কোন দার্শনিক তত্ত্বের অপর নাম? প্রকৃতিবাদকে আরেক নাম বলা হয় বস্তুবাদ, মেটেরিয়ালিজম। নেক্সট, যান্ত্রিক প্রকৃতিবাদীর প্রবক্তা কে? যান্ত্রিক প্রকৃতিবাদীদের প্রবক্তা কে? হারবার্ট স্পেন্সার, রুশো, ডিউই, রবীন্দ্রনাথ। হারবার্ট স্পেন্সার, রুশো, ডিউই, রবীন্দ্রনাথ যান্ত্রিক প্রকৃতিবাদের প্রবক্তা। প্রকৃতিবাদের প্রবক্তা, যান্ত্রিক প্রকৃতিবাদ। আবার প্রকৃতিবাদের অনেকগুলো ভাগ আছে, যেদিন করাবো সেদিন বুঝতে পারবে। প্রকৃতিবাদের অনেকগুলো ভাগ আছে, তো সেইগুলো হচ্ছে কি, কে বলেছেন এই কথাটা? যান্ত্রিক প্রকৃতিবাদের প্রবক্তা কে? হারবার্ট স্পেন্সার। মেকানিক্যাল এনভায়রনমেন্ট, অনেকগুলো সায়েন্টিফিক এনভায়রনমেন্ট, প্রকৃতিবাদী মানে বৈজ্ঞানিক প্রকৃতিবাদ, আর হচ্ছে মেকানিক্যাল এনভায়রনমেন্ট, যান্ত্রিক প্রকৃতিবাদ। এরকমভাবে অনেকগুলো ভাগ আছে, কিন্তু হ্যাঁ, সেটা পরে বলবো। প্রকৃতিবাদের মতে ব্যক্তিত্বের একক গড়ে ওঠে। প্রকৃতিবাদীকে আর একটা নামে বলা হয়েছিল, আমি একদিন বোধহয় বলেছিলাম, অণু থেকে পরমাণু থেকে, অণু থেকে পরমাণু থেকে, না অণু পরমাণু উভয়ই না, কোনোটিই না। কোনটা মনে হয়? প্রকৃতিবাদের মতে প্রকৃতিবাদেরকে তাই আর একটা নামে বলা হয় পরমাণুবাদ। একদম প্রথমের দিকে ফিলোসফিক্যাল কনসেপ্টের যে জায়গাগুলো ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি পরিষ্কার করে বলেছিলাম একে পরমাণুবাদ বলে এই বিষয়গুলোকে তুলে ধরেছিলাম। তাই প্রকৃতিবাদের মতে ব্যক্তিত্বের একক গড়ে ওঠে, মানে প্রত্যেকটা বিষয় গড়ে ওঠে পরমাণু থেকে। পরমাণু থেকে একটা কোনো একটা ম্যাটার বা একটা বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে গড়ে উঠেছে। সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে প্রকৃতিবাদী দার্শনিকরা বলেছেন পরমাণু নিয়ে একটা বড় বস্তু তৈরি হয়েছে, এই জন্য একে বলা হয় পরমাণুবাদ। হ্যাঁ, নেক্সট, যে পদ্ধতিতে বিশেষ জ্ঞানকে নির্দিষ্ট থেকে সামান্যর দিকে অগ্রসর হতে হয়। আমি একটা সহজ কথা বলি,
পার্টিকুলার থেকে জেনারেল, যে বিশেষ জ্ঞানকে নির্দিষ্ট থেকে সামান্য, নির্দিষ্ট মানে পার্টিকুলার, জেনারেলাইজেশন সামান্য, তাকে বলে অবরোহী পদ্ধতি, বিশেষ পদ্ধতি, আরোহী পদ্ধতি, কোনটিই না। ইংরেজিতে সহজে মনে রাখার ইন্ডাকটিভ, সহজে মনে রাখার হচ্ছে ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ হচ্ছে পিজি, পার্টিকুলার থেকে জেনারেল। ডিডাকটিভ জিপি, ইন্ডাকটিভ পিজি, ডিডাকটিভ জিপি। ইন্ডাকটিভটা কি? পার্টিকুলার থেকে জেনারেল, ডিডাকটিভ হচ্ছে জেনারেল থেকে পার্টিকুলার। এখানে বিশেষ মানে এই যে প্রথমটা ইন্ডাকটিভ, তার মানে আরোহী পদ্ধতি। সহজে মনে রাখবো কি করে ইন্ডাকটিভ ডিডাকটিভ? ইন্ডাকটিভ পিজি, ডিডাকটিভ জিপি। পার্টিকুলার বা স্পেশাল থেকে জেনারেল, বা পার্টিকুলার থেকে জেনারেল, আর জেনারেল থেকে পার্টিকুলার। মানে একটা বিশেষ থেকে নির্দিষ্ট, মানে বিশেষ জ্ঞানকে নির্দিষ্ট সামান্যর দিকে নিয়ে যাবে। একটা বিশেষ সামান্য মানে বিশেষ জ্ঞান, পার্টিকুলার নলেজ। একটা ধরো একটা ক্লাসে একটা এক্সাম্পল কেউ দিলেন যে এইভাবে করলে ক্লাসটা খুব সুন্দর হবে, সেইটা SIDI তারপরে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট চলে গেল, সরকার সেটাকে ইমপ্লিমেন্ট করলো। তার মানে কি পার্টিকুলার থেকে জেনারেলাইজড হয়ে গেল। বা উল্টো হতে পারে, ওপরের গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী দেখা গেল এডুকেশন ডিপার্টমেন্ট সে কী করলো, প্রথমে DI SI তারপর স্কুলে পাঠালো, তারপর জেনারেল থেকে একদম পার্টিকুলার আমরা এবারে অ্যাপ্লাই করলাম, সেন্ট্রালাইজ থেকে ডিসেন্ট্রালাইজড হলো। এরকমভাবেও হয়। তো মনে রাখা সহজ উপায় ইন্ডাকটিভ পিজি, ডিডাকটিভ জিপি। পিজি মানে পার্টিকুলার থেকে জেনারেল, মানে বিশেষ থেকে সামান্যীকরণ বা সাধারণের দিকে, আর ডিডাকটিভ অবরোহী হচ্ছে সামান্যীকরণ থেকে বিশেষের দিকে। চলো নেক্সট, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? একটু আগেই বলেছি ক্লাস করতে করতে, এটা বলার কোনো অবকাশ নেই। মন্তেশ্বরী, রুশো, বিবেকানন্দ, ফ্লাইবেল শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় রুশোকে। নেক্সট প্রশ্ন, প্রকৃতিবাদীদের মতে শিশুর শিক্ষার পদ্ধতি গড়ে উঠেছিল অভিজ্ঞতা ও কর্মের উপর ভিত্তি করে, যোগ্যতার উপর ভিত্তি করে, সহযোগিতার উপর ভিত্তি করে, পেশি শক্তির উপর ভিত্তি করে? কোনটার উপর ভিত্তি করে শিশু শিক্ষার পদ্ধতি গড়ে উঠেছে প্রকৃতিবাদী চিন্তাধারা অনুযায়ী? প্রকৃতিবাদী চিন্তাধারা অনুযায়ী শিশু শিক্ষার পদ্ধতিগুলো গড়ে উঠেছে কার উপর ভিত্তি করে? অভিজ্ঞতা ও কর্মের উপর, যোগ্যতার উপর, সহযোগিতার উপর, পেশি শক্তি। কর্ম সবসময় এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এবং যা কাজ করবো, লার্নিং বাই ডুইং, করতে করতে শিখবো। অভিজ্ঞতা এবং কর্মের উপর ভিত্তি করে প্রকৃতিবাদীরা বলেছেন শিশু শিক্ষার পদ্ধতি হওয়া উচিত, গড়ে ওঠা উচিত। কোনটি রেনেসাঁস আন্দোলনের ফসল? রেনেসাঁস নিয়ে হিস্ট্রি অফ এডুকেশনতে আমরা একটু দেখে নেব, ওইখানে অনেক বিষয়গুলো রয়েছে, বেশ খুঁটিনাটি প্রশ্ন ওখান থেকে আসে। তো রেনেসাঁস আন্দোলনের ফসল কোনটা? রেনেসাঁস হওয়ার ফলে আমরা কি পেয়েছি? ভাববাদ পেয়েছি, বস্তুবাদ পেয়েছি, প্রয়োগবাদ পেয়েছি? কোনোটিই না। হ্যাঁ, বস্তুবাদ, এক্সিস্ট্যান্সিয়ালিজম, এইরকম কনসেপ্টগুলো এসেছে। মেটেরিয়ালিজম, বস্তুবাদ, বা বস্তুবাদের অপর নাম কি এক্ষুনি বললাম, প্রকৃতিবাদ। বস্তুবাদের অপর নাম হচ্ছে প্রকৃতিবাদ। তাহলে আমরা রেনেসাঁস আন্দোলনের ফসল হিসেবে প্রকৃতিবাদ পেয়েছি। নেক্সট হোমওয়ার্ক কোশ্চেন, লাস্ট কোশ্চেন, শিশু শিক্ষায় মায়ের ভূমিকা বা মায়ের শিক্ষকের কথা বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন কে? শিশু শিক্ষায় মায়ের ভূমিকা বা মায়ের শিক্ষকের কথা বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন কে? মা হচ্ছেন মেন শিক্ষক আর কি, এরকম ব্যাপারটা। প্লেটো, অ্যারিস্টটল, নান, কমিনিয়াস। এটা আজকের হোমওয়ার্ক কোশ্চেন। সবাই এটার জন্য প্রিপেয়ার করে থাকবে, কমেন্ট করবে।
কোনটা আনসার হলো জানাবে। লাইক করো সবাই ক্লাসটাকে দেখার পর। আর মেটেরিয়ালসগুলো পাওয়ার জন্য অবশ্যই চলে যেতে হবে টেলিগ্রাম চ্যানেলে। এই টেলিগ্রাম চ্যানেলে সব ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবে। যারা নতুন টেলিগ্রাম জয়েন করনি, মেটেরিয়ালস পাওয়ার জন্য, নোটস পাওয়ার জন্য স্বাগত এডুকেয়ার এই টেলিগ্রামটি জয়েন করে নাও। এবং যারা ইউটিউব চ্যানেল জয়েন করেনি, স্বাগত এডুকেয়ার @স্বাগত এডুকেয়ার এই ইউটিউব চ্যানেলটা জয়েন করবে এবং সাবস্ক্রাইব করবে, তাহলে টাইম টু টাইম ক্লাস এবং নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো সবাই, বাই বাই, ভালো থেকো, ভালো রেখো।